আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্কুল ম্যাথমেটিক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। স্কুল ম্যাথমেটিক্স চ্যানেলের পর্দায় তোমরা আমাকে হয়তোবা প্রথমবার দেখতেছো, তো আমার পরিচয়টা দিয়ে নেওয়া জরুরি। আমি মোহাম্মদ রাফিউজ্জামান, পড়াশোনা করতেছি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তোমাদেরকে আমি আলোর প্রতিফলন অর রিফ্লেকশন অফ লাইট চ্যাপ্টারটা পড়াবো। আলোর প্রতিফলন চ্যাপ্টারটা পড়তে হলে যে জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে বা এই চ্যাপ্টারের মাধ্যমে তোমরা যে জিনিসগুলো জানতে পারবা সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে আলোর প্রকৃতি। যেহেতু আলোর প্রতিফলন পড়বা, আলোর প্রকৃতি সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে। আলো কিভাবে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাচ্ছে, বা এক মাধ্যমে থেকে চলতে চলতে ওই মাধ্যমের বিভেদ তলে আপতিত হলে ওই আলোর কি হয়, কিভাবে শোষিত হয়, প্রতিফলিত হয়, এই জিনিসগুলো একটু জানতে হবে। তারপর তোমাদের আলোর প্রতিফলন পড়তে হলে প্রতিফলনের সূত্র আছে কিছুই, প্রতিফলনের সূত্রগুলো পড়তে হবে। এবং প্রতিফলনটা কি থেকে হচ্ছে, হ্যাঁ, লাইক দর্পণ থেকে প্রতিফলন হয়, প্রতিফলক থেকে প্রতিফলন হয়, এই দর্পণ সম্পর্কিত একটু জ্ঞান নিতে হবে। দর্পণ হচ্ছে আবার কয়েক প্রকার দর্পণ আছে, যেমন সমতল দর্পণ, গলীয় দর্পণ। গলীয় দর্পণ হচ্ছে আবার কয়েক প্রকার, যেমন উত্তল দর্পণ, অবতল দর্পণ। এই জিনিসগুলো নিয়ে তোমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। এবং এট দ্য লাস্ট, এই চ্যাপ্টারের শেষে এই যে তোমাদের এই দর্পণ, গলীয় দর্পণ, সমতল দর্পণ, এই দর্পণ থেকে যে বিম্বগুলো তৈরি হয়, এই বিম্বগুলো বাস্তব ক্ষেত্রে কি কি কাজে ব্যবহার করা হয়, এই বাস্তব উদাহরণ বা বাস্তব প্রয়োগগুলো তোমরা জানতে পারবা। তো এইভাবে করে আমরা আলোর প্রতিফলন এই সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ করব। যেহেতু আজকে আমার প্রথম ক্লাস আলোর প্রতিফলনের উপর, তাই ম্যাথমেটিক্যাল কোনো টার্ম আমি আজকে পড়াবো না, কোনো কঠিন টার্ম পড়াবো না। শুধুমাত্র আলোর প্রতিফলন পড়তে হলে যে বেসিক জিনিসগুলো তোমাদের জানা দরকার, সেই জিনিসগুলো সম্পর্কে একটু জানাবো। তো শুরু করা যাক। প্রথমে আসো আলোর প্রকৃতি। আলোর প্রতিফলন পড়তে হলে আলোর প্রকৃতি বা নেচার অফ লাইট সম্পর্কে কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে। যেমন প্রথম কথাটা এখানে লেখা আছে, দেখো, এটা তোমাদের বই থেকে নেওয়া। প্রথম কথাটা এখানে লেখা আছে, আলো কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সরল পথে চলে। ঠিক আছে, আলো হচ্ছে স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সরল পথে চলে। এরপরে যেটা লেখা আছে, কোনো নির্দিষ্ট মাধ্যমে আলো একটা নির্দিষ্ট বেগে চলে। কোনো নির্দিষ্ট মাধ্যমে আলো একটা নির্দিষ্ট বেগে চলে, অর্থাৎ আলোর বেগ হচ্ছে নির্দিষ্ট, সেটা ডিপেন্ড করে নির্দিষ্ট মাধ্যমের উপর। অর্থাৎ প্রত্যেকটা মাধ্যমে আলোর বেগ কিন্তু আলাদা আলাদা হয়। হ্যাঁ, লাইক পানিতে আলোর বেগ যা হবে, বাতাসে আলোর বেগ তা হবে না। আবার শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সবচেয়ে বেশি। এভাবে মাধ্যমের উপর আলোর বেগটা নির্ভর করে। কিন্তু যে মাধ্যমের কথা, আমি যখন মাধ্যমটা নির্দিষ্ট করে দিব, তখন আলোর বেগটা হয়ে যাবে নির্দিষ্ট, একটা কনস্ট্যান্ট। যেমন এখানে বলে দিছে যে শূন্য মাধ্যমে এই আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যখন তুমি মাধ্যমটা ডিফাইন করে দিবা শূন্য মাধ্যম, এই শূন্য মাধ্যমে আলোর বেগটা নির্দিষ্ট, তার মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই শূন্য মাধ্যমের মতো বাতাসে আলোর বেগ, পানিতে আলোর বেগ, বিভিন্ন মাধ্যমে আলোর বেগ কিন্তু নির্দিষ্ট, এগুলো নির্দিষ্ট নির্দিষ্ট মান আছে। তো তোমাদের শূন্য মাধ্যমে আলোর বেগ, এই জিনিসটা খুব ভালো করে জানা থাকা লাগবে। এটা অনেক ব্যবহার হবে, তোমরা 9-10-এও এখন পড়তেছো, এখনো ব্যবহার করবা, বড় হয়ে গেলে যখন এইচএসসি তে পড়বা তখনও তোমরা এটা অনেকবার ব্যবহার করবা। যে শূন্য স্থানে আলোর বেগ, একে সি দ্বারা প্রকাশ করা হয়। এই সি এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এরপরে 3 নম্বরে আসো, আলোর প্রতিফলন। আলোর কয়েকটা ধর্ম আছে, বা এই ধর্মগুলো হচ্ছে, আলোর প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, ব্যতিচার, অপবর্তন, বিচ্ছুরণ, সমবর্তন। এগুলো হচ্ছে আলোর মৌলিক ধর্ম। ঠিক আছে, এখন এই মৌলিক ধর্মের মধ্যে এই প্রতিফলন এবং প্রতিসরণ নিয়ে তোমরা লেখাপড়া করবা এই সময়, বা ক্লাস 9-10-এ এসএসসি তে তোমরা প্রতিফলন এবং প্রতিসরণ সম্পর্কে জানতে পারবা। ব্যতিচার, অপবর্তন এবং সমবর্তন সম্পর্কে তোমরা এইচএসসি তে জানতে পারবা। ঠিক আছে, এখন তোমাদের শুধু প্রতিফলন এবং প্রতিসরণ সম্পর্কে জানতে হবে। প্রতিফলন কি জিনিস? প্রতিফলন হচ্ছে আলো একটা মাধ্যম দিয়ে চলতে চলতে যদি কোথাও বাধা প্রাপ্ত হয়, দেন কিছু আলো পূর্বের মাধ্যমে আবার ফিরে আসে, এই জিনিসটা হচ্ছে প্রতিফলন। আর প্রতিসরণ হচ্ছে আলো চলতে চলতে কোনোখানে যদি বাধা প্রাপ্ত হয়, ওই বিভেদ তল ভেদ করে অন্য মাধ্যমে চলে যায়,
এটা হচ্ছে আলোর প্রতিসরণ। তোমরা এই এখানে জাস্ট এই কথাটুকু বলে রাখলাম, তোমরা এই পুরো ক্লাসের মাধ্যমে প্রতিফলন প্রতিসরণ বিষয়গুলো আরো ভালো করে জানতে পারবা। ঠিক আছে, তো আলোর মৌলিক ধর্ম এখানে কি কি? আলোর মৌলিক ধর্ম হচ্ছে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, বিচ্ছুরণ এবং সমবর্তন। এরপরে আসো, আলো হচ্ছে এক প্রকার শক্তি। ডেফিনেটলি আলো হচ্ছে এক প্রকার শক্তি। এরপরে আলো এক ধরনের, এই যে এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট, এই 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আলো হচ্ছে এক ধরনের তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তাড়িৎ চৌম্বক তরঙ্গ নামটা দেখেই বুঝতে পারতেছো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তাড়িৎ এই পার্টটা, আর একটা হচ্ছে এই চৌম্বক পার্টটা। অর্থাৎ আলো কি বা আলো কি জিনিস? আলো হচ্ছে একটা তরঙ্গ। কেমন তরঙ্গ? তাড়িৎ চৌম্বক তরঙ্গ। এই আলোর মধ্যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুইটাই বিদ্যমান থাকে। অর্থাৎ আলো হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সমষ্টি, এইভাবে তোমরা বলতে পারো। আলোর মধ্যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুইটাই উপস্থিত থাকে, দ্যাটস ওয়াই আলো হচ্ছে একটা তাড়িৎ চৌম্বক তরঙ্গ। ঠিক আছে, এবার আসো, এই যে আলো তাড়িৎ চৌম্বক তরঙ্গ, আলো কি সব জায়গায় তরঙ্গ? সবখানেই তরঙ্গের মতো আচরণ করে? উত্তর হচ্ছে না। আলো কোনো কোনো ঘটনায় তরঙ্গের ন্যায় আচরণ করে, আবার কোনো কোনো ঘটনায় কণার ন্যায় আচরণ করে। ঠিক আছে, এই তরঙ্গ এবং কণা নিয়ে অনেক বড় মারামারি আছে, তোমরা বড় হয়ে জানতে পারবা। এই যে আলো তরঙ্গ এবং কণা উভয়ের নিয়ে আচরণ করতে পারে, এই ইনভেনশনটা ছিল অনেক বড় একটা ইনভেনশন। ঠিক আছে, তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, কোন একটা জিনিস, ধরো একটা টেনিস বল, এটা একটা কণা হিসেবে তুমি বিবেচনা করতে পারো, কিন্তু এটা কি কখনো তরঙ্গ হওয়া সম্ভব, ওয়েভ হওয়া সম্ভব? অথবা কোনো একটা ওয়েভ, সেটা কি কখনো কণা হওয়া সম্ভব বা কণার মতো আচরণ করা সম্ভব? কিন্তু আলো এই দুইটা জিনিস করতে পারে। আলো কখনো কখনো তরঙ্গের ন্যায় আচরণ করে, কখনো কখনো কণার ন্যায় আচরণ করে। এই যে এখানে যে মৌলিক ধর্মগুলো দেখতে পারতেছো, এই মৌলিক ধর্মের কিছু কিছু ক্ষেত্রে আলো তরঙ্গের ন্যায় আচরণ করে। এই কিছু কিছু ধর্ম তুমি তরঙ্গ দিয়ে ব্যাখ্যা করতে পারবা, আলোর যে তরঙ্গ নেচার এটা দিয়ে ব্যাখ্যা করতে পারবা। আবার কিছু কিছু ঘটনা ব্যাখ্যা করতে গেলে তোমাকে কণার সাহায্য নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ আলো হচ্ছে একটা তাড়িৎ চৌম্বক তরঙ্গ, কিন্তু সব ক্ষেত্রে নয়। কিছু কিছু ক্ষেত্রে আলো আবার কণা হিসেবেও আচরণ করতে পারে। এই আলোর কণার নাম হচ্ছে ফোটন কণা। ফোটন কণা, ফোটন কণা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মোটামুটি আলোর প্রকৃতি। এছাড়া আলোর প্রকৃতি নিয়ে বিস্তর পড়াশোনা রয়েছে, বাট তোমাদের লেভেলে এই তোমাদের বইটাতে আলোর প্রকৃতি সম্পর্কে জাস্ট এতটুকুই বলা আছে, এর চেয়ে বেশি কিছু তোমাদের পড়তে হবে না। এরপরে আমরা যাব আলোর প্রতিফলন এই অংশটাতে। দেখো, আলোর প্রতিফলন কি জিনিস? আলোর প্রতিফলন হচ্ছে, ধরো আলো, এই যে একটু আগে আমরা পড়ে আসছি, আলো কিভাবে চলে? স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সরল পথে চলে। ঠিক আছে, স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সরল পথে চলে। কিন্তু সরল পথে চলতে চলতে আলো যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে কি হবে? ধরো এটা হচ্ছে একটা আলোক রশ্মি, এটা এদিকে চলছে, স্বচ্ছ সমসত্ব পথে সরল পথে চলছে, চলতে চলতে এইখানে এসে বাধাপ্রাপ্ত হইল, এইখানে এসে বাধাপ্রাপ্ত হইল। এই বাধাপ্রাপ্ত হইলে তখন তিনটা ঘটনা ঘটে। বাধাপ্রাপ্ত হইলে তিনটা ঘটনা ঘটে। যে বস্তুতে বাধাপ্রাপ্ত হয় এই বস্তু কিছু আলো নিজের মধ্যে শোষণ করে নেয়, নিজের মধ্যে শোষণ করে নেয়। যে বস্তুতে আলো চলতে চলতে বাধাপ্রাপ্ত হয় সেই বস্তুটা কিছু আলো শোষণ করে নেয়। কিছু পরিমাণ আলো এই বিভেদ তল ভেদ করে এই দিকে চলে যায়। ধরো এটা হচ্ছে একটা মাধ্যম, এই প্রথম মাধ্যম, আর এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম, আর এটা হচ্ছে বিভেদ তল। আলো চলতে চলতে এই মাধ্যম দ্বয়ের বিভেদ তলে বাধাপ্রাপ্ত হলে কিছু আলো শোষিত হয়, শোষণ হয়ে যায়। কিছু আলো এই বিভেদ তলকে ভেদ করে দ্বিতীয় মাধ্যমে চলে আসে, প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে চলে আসে। এই একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যম ভেদ করা, এটাকে বলা হয় প্রতিসরণ। আলোর এই ধর্মটাকে বলা হয় প্রতিসরণ। অর্থাৎ আলো শোষিত হয়, প্রতিসরিত হয়। এবার
তৃতীয় যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে আলো যখন চলতে চলতে একটা বাধাপ্রাপ্ত হয়, তখন বাধাপ্রাপ্ত হয়ে কিছু আলো আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে। কিছু আলো পূর্বের মাধ্যমে ফিরে আসে। এই যে ফিরে আসলো, এই জিনিসটাকে বলা হচ্ছে প্রতিফলন। এই জিনিসটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। যদি বইয়ের মতো বলি, এটা হচ্ছে তোমাদের বইয়ের সংজ্ঞা। আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো তলে আপতিত হয়, তখন দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। যদি একটা উদাহরণ দিই তাহলে আরো সহজে বুঝতে পারবা। ধরো এটা হচ্ছে পানির স্তর, উপরের স্তর, পানির উপরের স্তর। ধরো এটা হচ্ছে একটা নদী বা খাল, যাই হোক, পানির উপরের স্তর। তাহলে এই যে এই মাধ্যমটা, এই নদীর মধ্যে এই যে এই মাধ্যমটা, এটা হচ্ছে ধরো দ্বিতীয় মাধ্যম। দ্বিতীয় মাধ্যম এটা হচ্ছে পানি, পানি, ঠিক আছে। আর এই পানির উপরে যে ইয়াটা আছে এটা হচ্ছে তোমার বায়ু বা বাতাস। পানির উপরে আছে, এটা হচ্ছে প্রথম মাধ্যম, ঠিক আছে। এরকম একটা সিনারিও কল্পনা করো। দ্বিতীয় মাধ্যম হচ্ছে পানি, প্রথম মাধ্যম হচ্ছে বাতাস বা বায়ু। এখন আলো কি করলো? আলো প্রথম মাধ্যম থেকে যখন দ্বিতীয় মাধ্যমে এইভাবে এসে পড়বে, আলো যখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে এইভাবে এসে পড়বে, এই যে দুই মাধ্যমের যে বিভেদ তল বা এই যে স্তর, প্রথমের যে স্তর, প্রথম স্তর বা বিভেদ তল বলে এটাকে, যেখানে আলো এসে আপতিত প্রতিফলিত হয়, এটা হচ্ছে বিভেদ তল। দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে যায়, ঠিক আছে। মিলাও, সংজ্ঞার সাথে মিলাও। আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে, এই যে বায়ু মাধ্যম দিয়ে চলতে চলতে যখন কোন তলে আপতিত হয়, এই যে অন্য মাধ্যমের কোন তলে যদি আপতিত হয়, এই যে অন্য মাধ্যম না, এটা পানি, বায়ু থেকে পানিতে চলে আসতেছে, তাহলে বায়ু একটা মাধ্যম, পানি একটা মাধ্যম। এই বায়ুতে চলতে চলতে যখন পানিতে আসলো, অন্য মাধ্যমের তলে আপতিত হওয়া, আপতিত হওয়া মানে বায়ু থেকে পানিতে আসতেছে, পতিত হচ্ছে, আপতিত হচ্ছে, তখন দুই মাধ্যমের বিভেদ তল হতে, এই যে বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো আবার এই পূর্বের মাধ্যমে ফিরে যায়, কিছু পরিমাণ আলো পূর্বের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। বইটা খুলে দাগিয়ে রাখতে পারো অথবা তোমরা খাতায় লিখে রাখতে পারো প্রতিফলন কাকে বলে, ঠিক আছে। তো এবার আসো, প্রতিফলন জিনিসটা তো আমরা বুঝলাম, প্রতিফলন জিনিসটা আসলে কি। এবার এই প্রতিফলন কিছু সূত্র মেনে চলে, এটাকে বলা হচ্ছে, আচ্ছা সরি, প্রতিফলনের সূত্র পরে আসি, আগে আসো নিয়মিত এবং ব্যাপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন এবং ব্যাপ্ত প্রতিফলন কি জিনিস দেখো। ধরো এই হচ্ছে একটা সমতল, এই হচ্ছে একটা প্রতিফলক তল। এই প্রতিফলক তলে তুমি আলো আপতিত করবা, এইভাবে করে আমি আলো আপতিত করলাম, এইভাবে করে আমি আলো আপতিত করলাম। আপতিত করার পর এটা কি হবে? এই তল থেকে রিফ্লেক্ট করবে বা প্রতিফলিত হবে। ধরো এইভাবে করে প্রতিফলিত হয়ে গেল, এইভাবে করে এটা প্রতিফলিত হইল, এইভাবে করে এটা প্রতিফলিত হইল। তো যখন এই ধরনের ঘটনা ঘটে, দেখো তো এই যে এই রশ্মিগুলো, যে রশ্মিগুলো আপতিত হচ্ছে, যে রশ্মিগুলো আপতিত হচ্ছে, এরা একটা আরেকটা সমান্তরালে আছে, অর্থাৎ সমান্তরাল ভাবে আপতিত হচ্ছে, এবং প্রতিফলন হওয়ার পরেও কিন্তু এরা সমান্তরালই থাকতেছে। প্রতিফলন হওয়ার পরেও এই আলোক রশ্মিগুলো কিন্তু সমান্তরালই থাকতেছে। এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের আরো দুইটা কেস হইতে পারে। যখন ধরো এরকম একটা তল আছে, এটা তো ছিল একটা সমতল, তাই না? এই তলটা, যে তল থেকে প্রতিফলিত হচ্ছে, এটা একটা সমতল। এই তলটা সমতল না হয়ে গলীয় বা গোলাকারও হইতে পারে। ধরো এরকম একটা তল, এরকম একটা তল। এই তলের যখন তুমি এই পাশ থেকে, এই ভেতরের দিক থেকে এইভাবে যখন তুমি আলো আপতিত করবা, তখন প্রতিফলিত রশ্মিগুলা কি হবে জানো? প্রতিফলিত রশ্মিগুলার সমান্তরাল থাকবে না। প্রতিফলিত রশ্মিগুলো তখন একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে প্রতিফলিত হবে, এই যে এই নির্দিষ্ট বিন্দুটা দিয়ে প্রতিফলিত হবে। যখন এই ধরনের ঘটনা ঘটবে যে আপতিত রশ্মিগুলো সমান্তরাল ভাবে আসতেছে কিন্তু প্রতিফলিত হওয়ার পর একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, তখন এইটাকেও আমরা বলবো নিয়মিত প্রতিফলন। আরেকটা কেস আছে, যখন
এরকম যখন হয়, ধরো সরি ধরো এরকম যখন হয়, আরেকটা গোলীয় তল আমরা বিবেচনা করলাম। এই গোলীয় তলের দেখো আগের বার কি করছিলাম, ভেতরের দিক থেকে আলো আপতিত হচ্ছিল। যদি বাইরের দিক থেকে আলো এইভাবে যদি আপতিত হয়, এইভাবে যদি আলো আপতিত হয়, তখন আলো প্রতিফলিত হয় কি হয় জানো? প্রতিফলিত হয় এইভাবে, এইভাবে আলোগুলো প্রতিফলিত হয়, যে এইভাবে করে প্রতিফলিত হয়, যেন আলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে। ঠিক আছে, আলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে। এই যে এই লাস্টের ইয়াটা হয় নাই, যদিও দাঁড়াও আরেকবার আঁকি। আলো মনে হয় যেন একটা নির্দিষ্ট বিন্দু থেকে এই যে এইভাবে করে, এই যে এই একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে। তা এই আলো কিন্তু এই পাশে কিন্তু এর কোনো অস্তিত্ব নেই, এটা এইভাবে আসছে, এইভাবে প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, এইভাবে আসছে, এইভাবে প্রতিফলিত হচ্ছে। কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো দেখে মনে হয় যেন এরা একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসে। এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এটাকেও বলে নিয়মিত প্রতিফলন। অর্থাৎ নিয়মিত প্রতিফলনের তিনটা কেস। প্রথম কেসে যখন সমতল দর্পণ হয়, এই যে দর্পণটা যখন সমতল হয় বা প্রতিফলক পৃষ্ঠটা যখন সমতল হয়, তখন আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মিগুলা সমান্তরাল থাকে। অর্থাৎ আপতিত রশ্মিগুলো যদি সমান্তরালে আপতিত হয়, প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল হবে, একটা কেস। সেকেন্ড কেস হচ্ছে যদি গলীয় দর্পণ হয়, গলীয় দর্পণ যদি হয় বা গলীয় প্রতিফলক পৃষ্ঠ যদি হয়, আপতিত রশ্মিগুলো সমান্তরাল হলে প্রতিফলিত রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় অথবা একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এটাকে বলে আলোর নিয়মিত প্রতিফলন। এখন আসলে ব্যাপ্ত প্রতিফলন কি জিনিস? ব্যাপ্ত প্রতিফলন কি জিনিস? ধরো একটা প্রতিফলক পৃষ্ঠ আছে, এইরকম এইরকম প্রতিফলক পৃষ্ঠ আছে। এই পৃষ্ঠের উপর যখন আলো সমান্তরালে আপতিত হয় তখন কি ঘটে? ধরো একটা রশ্মি এইখানে এসে আপতিত হইল, আরেকটা রশ্মি এইখানে এসে আপতিত হইল, আরেকটা রশ্মি এইখানে এসে আপতিত হইল। তিনটা আপতিত রশ্মি, একটা আরেকটা সমান্তরাল। এখন প্রতিফলিত রশ্মিগুলো কি হবে? প্রতিফলিত রশ্মিগুলো কি হবে? এইটা এখান থেকে এইদিকে প্রতিফলিত হবে, এইটা এইখান থেকে এইদিকে প্রতিফলিত হবে, এইটা এখান থেকে এইদিকে প্রতিফলিত হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে আপতিত রশ্মিগুলা, যে রশ্মিগুলো আপতিত হচ্ছে এইগুলা সমান্তরাল, কিন্তু যে রশ্মিগুলো প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, এই যে এই প্রতিফলিত রশ্মিগুলো একটা আরেকটা সমান্তরাল নয়। এই ধরনের ঘটনা যখন ঘটে তখন আমরা তাকে বলবো ব্যাপ্ত প্রতিফলন। ঠিক আছে, তাহলে নিয়মিত প্রতিফলনের তিনটা কেস এবং ব্যাপ্ত প্রতিফলনের এই একটা কেস। ঠিক আছে, এরপর আসো প্রতিফলনের সূত্র। প্রতিফলন আমরা পড়তেছি, প্রতিফলনের দুইটা সূত্র আছে, প্রতিফলনের প্রথম সূত্র এবং প্রতিফলনের দ্বিতীয় সূত্র। প্রতিফলনের প্রথম সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে, আপতন বিন্দুতে তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে, একই সমতলে থাকবে। এটা হচ্ছে তোমাদের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে, দ্বিতীয় সূত্রটা হচ্ছে আপতন কোণ, আপতন কোণ এবং প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ সমান হয়, সমান হয়। এই হচ্ছে প্রতিফলনের দুইটা সূত্র। এখন কোন সূত্র দিয়ে কি বোঝাচ্ছে এটা যদি আমি তোমাদের একটু বুঝিয়ে দেই, যদি উদাহরণ দিয়ে বুঝাই তাহলে ভালো করে বুঝবা। ধরো এই হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ, একটা সমতল প্রতিফলক পৃষ্ঠ। এই পৃষ্ঠে যখন
এইভাবে করে আলো এসে পড়ে, এই পৃষ্ঠে যখন এইভাবে করে আলো এসে পড়ে, ধরো এখানে এরকম করে একটা আলো এসে পড়লো, আপতিত হইলো, একটা আলো প্রশ্নে আপতিত হইলো, আপতিত হওয়ার পরে কি হবে, এটা তো প্রতিফলিত হবে, তাই না? ধরো এইভাবে করে প্রতিফলিত হয়ে গেল, এইভাবে করে প্রতিফলিত হয়ে গেল। যে বিন্দুতে আলোটা এসে পড়লো, এই যে এই সারফেসের উপর যে বিন্দুতে আলোটা এসে পড়লো, এই বিন্দুটাকে বলা হচ্ছে আপতন বিন্দু। এই জিনিসটা আপতন বিন্দু। আর এই বিন্দুতে এই সারফেসের উপরে যদি একটা লম্ব টানো, এই বিন্দুতে এই সারফেসের উপরে যদি একটা লম্ব টানো, যে লম্বটা আমরা টানলাম এটাকে বলা হয় অভিলম্ব। এই যে এই জিনিসটা অভিলম্ব। তাহলে এবার তিনটা জিনিস একসাথে মিলাও, আপতিত রশ্মি, আপতিত রশ্মি কোনটা? এই যে এই রশ্মিটা আপতিত রশ্মি, যেটা এই সারফেসে এসে পড়লো। প্রতিফলিত রশ্মি কোনটা? এই যে প্রতিফলিত রশ্মি হচ্ছে যেটা এখান থেকে প্রতিফলিত হয়ে গেল, এই যে এই সবুজ রশ্মিটা প্রতিফলিত রশ্মি। এবং আপতন বিন্দুতে তলের উপর অঙ্কিত অভিলম্ব, এই যে আপতন বিন্দু, এই আপতন বিন্দুতে এই তলের উপর অঙ্কিত অভিলম্ব হচ্ছে এইটা। এই তিনটা জিনিস একই সমতলে থাকবে, এই তিনটা জিনিস একই সমতলে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি জিনিস? আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় সমান হয়। আপতন কোণ কোনটা? এই যে আপতিত রশ্মিটা এই অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করলো, এখানে আমি রেড মার্ক দিয়ে যে কোণটা অঙ্কন করলাম, এই যে আপতিত রশ্মিটা, এই আপতিত রশ্মিটা এই অভিলম্বের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো, এটা হচ্ছে আপতন কোণ আই, এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। এবং এই প্রতিফলিত রশ্মিটা, এই যে প্রতিফলিত সবুজ রশ্মিটা এই অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করলো, এটাকে বলা হয় প্রতিফলন কোণ অথবা আর। তো সূত্র হচ্ছে এই আপতন কোণ আই এবং প্রতিফলন কোণ আর, এই দুইটা সবসময় সমান হবে, অর্থাৎ যে কোনো কেসে আই ইজ ইকুয়াল আর হইতে হবে, ঠিক আছে? এই হচ্ছে দুইটা সূত্র। ওকে, এরপর আসো দর্পণ। দর্পণ কি জিনিস? দর্পণ হচ্ছে একটা মসৃণ তল যেখান থেকে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, ঠিক আছে? দর্পণ হচ্ছে কি, লিখে নাও, দর্পণ একটি মসৃণ তল যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, দর্পণ হচ্ছে একটা মসৃণ তল যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। নিয়মিত প্রতিফলন কি জিনিস একটু যদি দেখে আসি আমরা। নিয়মিত প্রতিফলন কি জিনিস? এই যে এখানে দেখো, নিয়মিত প্রতিফলন হচ্ছে তিনটা কেস। এই তলে, একটা সমতল তলে যখন আলো সমান্তরাল ভাবে আপতিত হয় এবং সমান্তরাল ভাবে প্রতিফলিত হয়, এই একটা কেস, এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। যখন আপতিত হয় সমান্তরাল ভাবে কিন্তু প্রতিফলিত হওয়ার পর একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, এই হচ্ছে আরেকটা কেস নিয়মিত প্রতিফলনের। আরেকটা কেস হচ্ছে আপতিত হচ্ছে সমান্তরাল ভাবে, এই যে আপতিত রশ্মিগুলো একটা আরেকটা সমান্তরাল, কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো, এই প্রতিফলিত রশ্মিগুলা একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়, একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এই তিনটা কেস যখন ঘটে তখন হচ্ছে নিয়মিত প্রতিফলন। এখন দর্পণ একটা মসৃণ তল যেখানে আলো নিয়মিত প্রতিফলন ঘটে, যে মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন ঘটে সেটা হচ্ছে দর্পণ। দর্পণের উদাহরণ হচ্ছে আমরা ড্রেসিং টেবিলের যে আয়না দেখি, বাসা বাড়িতে ড্রেসিং টেবিলের আয়না বা যে আয়নাতে আমরা মুখ দেখার কাজে ব্যবহার করি, এগুলো হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলন দেয় একটা মসৃণ তল, তো এটাকে বলা হয় দর্পণ। এখন দর্পণ কিভাবে বানানো হয় সেটা যদি একটু বলি। ধরো এটা হচ্ছে একটা কাচের প্লেট, ধরে নাও এটা হচ্ছে একটা কাচের প্লেট। এই কাচের প্লেট কিন্তু দর্পণ না,
কারণ কাচের মধ্যে দিয়ে আলো কিন্তু যাতায়াত করতে পারে। সরি, তো এইখানে এই কাচের প্লেটের মধ্যে যদি তুমি আলো আপতিত করো তখন বেশিরভাগ আলো কিন্তু এই যে এই পাশ দিয়ে বের হয়ে যাবে। তাহলে আলো কিন্তু প্রতিফলিত হচ্ছে কম, প্রতিসরিত হচ্ছে বেশি। এটা কিন্তু দর্পণ হয় নাই। তো এটাকে দর্পণ বানানোর জন্য কি করতে হবে জানো? এটাকে দর্পণ বানানোর জন্য ধরো এই যে এটা হচ্ছে একটা কাচের প্লেট। এটাকে দর্পণ বানানোর জন্য এই একটা পাশে আমার আলোটাকে ব্লক করে দিতে হবে, যেন এটা বের হয়ে পাস হয়ে যেতে না পারে। এটাকে ব্লক করা হয় কিভাবে? এই যে একটা পাশে ধাতুর প্রলেপ দেওয়া হয়। কিসের প্রলেপ দেওয়া হয়? ধাতুর প্রলেপ দেওয়া হয়। কি কি ধাতুর প্রলেপ দেওয়া হয়? সিলভারের প্রলেপ দেওয়া হয় এবং পারদ, সিলভার এবং পারদের প্রলেপ দেওয়া হয়। অর্থাৎ এই কাচের একটা পাশে সিলভার এবং পারদের প্রলেপ দিয়ে আলোটাকে ব্লক করে দেওয়া হয়। ওই পৃষ্ঠ থেকে আলো প্রতিফলিত হয়। এখন এই প্রলেপ লাগানোর পরে যদি তুমি আলো এইভাবে আপতন করো, প্রলেপ লাগানোর পরে যদি তুমি এইভাবে আলো ফেলো, এটা এইদিকে প্রতিফলিত হয়ে যাবে। এভাবে করে প্রতিফলিত হয়ে যাবে। এইভাবে হচ্ছে দর্পণ তৈরি করা হয় এই সিলভার বা পারদের আবরণ দিয়ে বা প্রলেপ দিয়ে। যে প্রসেসে এই প্রলেপটা লাগানো হয় সেটাকে বলা হয় পারা লাগানো। পারা লাগানো অথবা সিলভারিং। পারা লাগানো অথবা সিলভারিং। এবার আসো, দর্পণ কি, দর্পণ কিভাবে তৈরি করা হয় এটা বুঝলাম। দর্পণ কি কি রকমের হতে পারে এটা যদি আমরা পড়ি, দর্পণ হচ্ছে মূলত দুই রকমের। একটা হচ্ছে তোমাদের সমতল দর্পণ, আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণ কি জিনিস? সমতল দর্পণ হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ ও সমতল হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাহলে সেটাকে বলা হচ্ছে সমতল দর্পণ। এই সারফেসটার ক্ষেত্রে দেখো, এটা কিন্তু একটা সমতল পৃষ্ঠ এবং একটা মসৃণ পৃষ্ঠ, একটা মসৃণ সমতল পৃষ্ঠ। এইখানে আলো আপতিত হইলে কি হবে? নিয়মিত প্রতিফলন হবে। এই যে সমান্তরাল ভাবে আপতিত হচ্ছে এই দুইটা আলোক রশ্মি এবং সমান্তরাল ভাবে প্রতিফলিত হচ্ছে। এই যে একটা মসৃণ সমতল পৃষ্ঠ থেকে যখন আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তখন এটাকে বলা হয় সমতল দর্পণ। আর গোলীয় দর্পণ কি জিনিস? যখন একটা মসৃণ গোলীয় পৃষ্ঠ থেকে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। এই যে একটা মসৃণ গোলীয় পৃষ্ঠ, এটা কিন্তু সমতল না, এটা কিন্তু এই যে এরকম সমতল না, এটা কিন্তু এই যে গোলীয়, এই যে গোলাকার, এই যে বাঁকানো। যখন এই গোলীয় মসৃণ পৃষ্ঠ থেকে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, এই যে এইটাও, এই দুইটা, যখন এরকম গোলীয় সমতল বা গোলীয় মসৃণ পৃষ্ঠ থেকে যখন আলোর এরকম নিয়মিত প্রতিফলন ঘটে তখন এটাকে বলা হয় গোলীয় দর্পণ। গোলীয় দর্পণেরও কিন্তু একটা পাশে এইভাবে লাগানো থাকে, সিলভার বা পারদের তোমার এই যে প্রলেপ থাকে। যে পাশটায় প্রলেপ থাকে তার বিপরীত পাশটা দর্পণ হিসেবে কাজ করে। এই সমতলের ক্ষেত্রেও যে পাশটায় এভাবে প্রলেপ লাগানো হয় তার বিপরীত পাশটা দর্পণ হিসেবে কাজ করে। আলো আসলে নিয়মিত প্রতিফলন হয়। ঠিক আছে? তো এই গেল হচ্ছে দর্পণ। দর্পণ কিভাবে বানানো হয় এবং কি কি ধরনের দর্পণ আছে। দুই ধরনের দর্পণ, সমতল দর্পণ এবং গোলীয় দর্পণ। এখন গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার। সমতল দর্পণ, এটা তো আমরা বললাম। সমতল দর্পণ কি? এই যে একটা সমতল, এর এক পাশে হচ্ছে গিয়া তোমার পারা লাগানো থাকে অথবা সিলভারিং করা থাকে। এখন এটা কিন্তু একটা সমতল দর্পণ হয়ে গেছে, একটা সমতল মসৃণ পৃষ্ঠ, এক পাশে তোমার সিলভারিং করা আছে। এখন এইখানে যদি তুমি আলো আপতিত করো তাহলে এইভাবে নিয়মিত প্রতিফলন হবে। এই যে নিয়মিত প্রতিফলন হবে, এরকম আলো নিয়মিত প্রতিফলন হবে, তখন এটা হচ্ছে সমতল দর্পণ হয়ে যাবে। আর গোলীয় দর্পণ হচ্ছে এই যে এরকম গোলীয় পৃষ্ঠ, এই যে এরকম গোলীয় পৃষ্ঠ, এরকম দুইটা গোলীয় পৃষ্ঠ কল্পনা করো। দুইটা পৃষ্ঠের এই ক্ষেত্রে আমরা ভেতরের দিকে সিলভারিং করি, আর একটা ক্ষেত্রে বাইরের দিকে সিলভারিং করা হয়। যখন ভেতরের দিকে সিলভারিং করা হয় দর্পণটা হয় বাইরের দিকেটা হয় দর্পণ। এইভাবে যদি প্রতিফলন তুমি করো, আপতিত রশ্মি যদি সমান্তরাল হয় তাহলে এই যে এইভাবে প্রতিফলিত হয়ে যাবে, এইভাবে প্রতিফলিত হবে, এমন ভাবে প্রতিফলিত হবে যেন প্রতিফলিত রশ্মিগুলো একটা বিন্দু থেকে আসছে। ঠিক আছে? এরকম।
আর বাইরের পৃষ্ঠে যদি তুমি সিলভারিং করো তাহলে এইভাবে যদি আলো রশ্মি যদি এইভাবে তুমি আপতন করো, তখন এই যে প্রতিফলিত রশ্মিগুলা একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়। এটা হচ্ছে একটা গলীয় দর্পণ, এটা একটা গলীয় দর্পণ। এই গলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। গলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। উত্তল দর্পণ কি জিনিস? উত্তল দর্পণ হচ্ছে, ধরো এই হচ্ছে একটা গোলক, যদি শেপের মতো করে ধরো, ধরো এরকম একটা গোলক, ঠিক আছে? এই গোলকটাকে তুমি একটা নির্দিষ্ট অংশ বরাবর এইভাবে করে কেটে নিলা, কেটে নিলে এর বাইরের পাশে যখন তুমি কেটে নেওয়ার পরে এর ভেতরের পাশে যদি তুমি পাড়া লাগাও, ভেতরের পাশে যদি তুমি ধাতুর প্রলেপ দাও, তাহলে এই যে বাইরের পাশটা, এই যে এই এতটুকু অংশ, এই যে এই বাইরের পাশটা যে দর্পণ হয় সেটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। অর্থাৎ একটা গোলকের একটা নির্দিষ্ট অংশ কেটে ভেতরের দিকে যদি ধাতুর প্রলেপ দেওয়া হয়, এই যে বাইরের পৃষ্ঠটা যে ধরনের দর্পণ হবে সেটা হচ্ছে আমাদের উত্তল গলীয় দর্পণ। ঠিক আছে, এটা কিন্তু গলীয় দর্পণ। কেন গলীয় দর্পণ? এই একটা গোলকের অংশকে আমরা কেটে দর্পণ বানাচ্ছি, দ্যাটস এটা গলীয় দর্পণ। এবং এটা উত্তল দর্পণ কেন? আমরা ভেতরের দিকে সিলভারিং করছি। যখন ভেতরের দিকে এইভাবে সিলভারিং করা হয়, বাইরের দিকে যে দর্পণটা হয় এটাকে বলা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। এখানে যদি তুমি আলোককে এইভাবে যখন তোমরা সমান্তরাল ভাবে যখন আলোক রশ্মি আপতিত হয়, তখন এইভাবে প্রতিফলিত হবে, মনে হবে যেন একটা নির্দিষ্ট বিন্দু থেকে আলোগুলো আসছে, এটাকে বলা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। ঠিক আছে, আর অবতল দর্পণ কি হবে তাইলে? অবতল দর্পণ হবে হচ্ছে, ধরো এইটা হচ্ছে আরেকটা গোলক, এই গোলকটাকে আবার কেটে নিলাম। কেটে নেওয়ার পরে যদি আমরা বাইরের দিকে, কোন দিকে? যদি বাইরের দিকে ধাতুর প্রলেপ লাগাই, ধরো এই যে এই পাশটায় ধাতুর প্রলেপ লাগানো আছে, বাইরের দিকে যদি এভাবে আমরা ধাতুর প্রলেপ লাগাই, তখন ভেতরের দিকে তো দর্পণ তৈরি হয়, তাই না? ভেতরের দিকে যে দর্পণটা তৈরি হবে সেটাকে আমরা বলতেছি অবতল দর্পণ। তখন যদি এইভাবে আলোক রশ্মি আপতন করো, সমান্তরাল ভাবে প্রতিফলিত হবে এইভাবে, যেন একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়। এটাকে আমরা বলতেছি অবতল দর্পণ। ঠিক আছে, এরপর আসো গলীয় দর্পণ সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা। প্রথম জিনিসটা হচ্ছে মেরু। মেরু কি জিনিস? মেরু হচ্ছে একটা গলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু। ঠিক আছে, ধরো এই যে এইখানে একটা গোলককে দেখো, যে এই চিত্রটা দেখো, এই যে এইখানে একটা গোলক, এই যে এই সম্পূর্ণটা একটা গোলক, গোলকের এই অংশটাকে কেটে একটা দর্পণ বানানো হয়েছে। ঠিক আছে, দাঁড়াও আমি এখানে এঁকে দেখাচ্ছি, তাহলে আরো সুবিধা হবে।
এবার দেখো, ধরো এই হচ্ছে একটা গোলক, এই নীল গোলকটা, এই গোলকটাকে এই এই বরাবর কেটে একটা দর্পণ বানানো হয়েছে, বাইরের দিকে সিলভারিং করা আছে, তাহলে এটা কি হচ্ছে, একটা অবতল দর্পণ। ঠিক আছে, এখন এই দর্পণের এই যে এইখান থেকে এই পর্যন্ত, এই টোটাল দর্পণের তো একটা মধ্যবিন্দু আছে, তাই না? ধরো এই যে এইখানে হচ্ছে এই মধ্যবিন্দুটা, এইখানে হচ্ছে এই মধ্যবিন্দুটা, এই মধ্যবিন্দুটাকে বলা হচ্ছে মেরু। মধ্যবিন্দুটাকে বলা হচ্ছে মেরু। অর্থাৎ মেরু হচ্ছে কি, একটা গলীয় দর্পণের পৃষ্ঠের মধ্যবিন্দু। গলীয় দর্পণের পৃষ্ঠের মধ্যবিন্দু। গলীয় দর্পণের পৃষ্ঠের মধ্যবিন্দু। বক্রতার কেন্দ্র। এবার আসো বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র, এই যে গলীয় দর্পণটা আছে, এই গলীয় দর্পণটা, এই দর্পণটা তো কোনো না কোনো একটা গোলকের অংশ, তাই না? এই যে এইখানে হচ্ছে এই বড় গোলকটার অংশ, এই গলীয় দর্পণটা। তো এই গোলকটার তো একটা কেন্দ্র আছে, এই সম্পূর্ণ গোলকটার তো একটা কেন্দ্র আছে। ধরো এটাই হচ্ছে এই গোলকটার কেন্দ্র। এই গলীয় দর্পণটা যে গোলকের অংশ, এই গলীয় দর্পণটা যে গোলকের অংশ, তার যে কেন্দ্র, এই কেন্দ্রটাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র। এটাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র। এই গলীয় দর্পণটা যে গোলকের অংশ, ওই গোলকের যে কেন্দ্র, সেটাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র। এবার আসো যে বক্রতার ব্যাসার্ধ কি জিনিস। বক্রতার কেন্দ্র তো আমরা বুঝলাম, এই গলীয় দর্পণটা যে গোলকের অংশ, তার কেন্দ্রটাই হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। এবার আসো বক্রতার ব্যাসার্ধ কি জিনিস। এই যে গলীয় দর্পণটা, যে অংশটাকে কেটে আমরা গলীয় দর্পণ বানাইছি, এই গলীয় দর্পণটা তো ডেফিনেটলি একটা গোলকের অংশ, তাই না? তো এই গোলকের তো ডেফিনেটলি একটা ব্যাসার্ধ আছে, যে এইটা হচ্ছে এই গোলকটার ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটাকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। অর্থাৎ এই গলীয় দর্পণটা যে গোলক থেকে কেটে আমরা বানাইছি, যে গোলকের অংশ, এই গোলকের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। ঠিক আছে, এরপরে আসো বক্রতার ব্যাসার্ধ। এরপর হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ কি? দেখো আমরা এখানে কিন্তু দুইটা বিন্দু, মেরুবিন্দু, এই যে মেরুবিন্দু, আর এই যে বক্রতার কেন্দ্র, এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে যে অক্ষটা গমন করে, এই দুইটা বিন্দু দিয়ে যে অক্ষটা গমন করে, এই দুইটা বিন্দু দিয়ে যে অক্ষটা গমন করে, এটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ। প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ কি? এই যে মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্র, এই দুইটা বিন্দু দিয়ে যে অক্ষটা গমন করে, সেটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। এরপরে গৌণ অক্ষ। গৌণ অক্ষ কি জিনিস? একটা জিনিস খেয়াল করো, এই যে দর্পণটা আমরা বানাইলাম, এই দর্পণের যে মেরুবিন্দু আছে, যে মধ্যবিন্দুটা, এটা হচ্ছে মেরুবিন্দু। এই মেরুবিন্দু ছাড়াও অন্যান্য অনেকগুলো বিন্দু আছে না এই দর্পণের উপর। এই মেরুবিন্দু ছাড়াও এখানে আরো অনেকগুলো বিন্দু আছে না। ধরো এই যে বিন্দুগুলো আমি আঁকতেছি, এগুলো সবগুলো, এখানে অসংখ্য বিন্দু আছে এই দর্পণের উপর, অসংখ্য বিন্দু আছে মেরুবিন্দু ছাড়া। তো মেরুবিন্দু ছাড়া যে বিন্দুগুলো আছে, এই বিন্দু আর বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যে অক্ষগুলা গমন করে, এই মেরুবিন্দু ছাড়া বাকি বিন্দুগুলো, এই দর্পণের যে বিন্দুগুলো আছে, এই পৃষ্ঠের উপর যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো দিয়ে এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যে তোমার ইয়াগুলো গমন করে, যে অক্ষগুলো গমন করে, সেগুলোকে বলতেছি হচ্ছে আমরা গৌণ অক্ষ। এই যে এই সবগুলো অক্ষ, এই সবগুলো অক্ষ, সরি এটা তো প্রধান অক্ষ, এই যে এই দুইটা, এই যে এই দুইটা, এগুলাকে বলা হচ্ছে আমাদের গৌণ অক্ষ। এগুলাকে বলা হচ্ছে গৌণ অক্ষ। গৌণ অক্ষ।
গৌণ অক্ষ, বুঝতে পারছো? এই মেরুবিন্দু আর কেন্দ্র, এই মেরুবিন্দু আর বক্রতার কেন্দ্র, এই দুইটা দিয়ে যে অক্ষটা গেছে এটাকে বলতেছে প্রধান অক্ষ। আর অন্যান্য যে বিন্দুগুলা আছে, এই বিন্দুগুলা আর এই বক্রতার কেন্দ্র, এগুলা দিয়ে যে অক্ষগুলা গেছে, লাইক এই যে এইটা এইটা, এগুলাকে বলতেছি আমরা গৌণ অক্ষ। এরপর আসো প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব এবং ফোকাস তল। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু আগে পরে আসছি যে দর্পণ হচ্ছে, গলীয় দর্পণ হচ্ছে দুইটা, একটা অবতল একটা হচ্ছে উত্তল। এটা হচ্ছে একটা অবতল দর্পণ, কেননা এই যে গলীয় পৃষ্ঠ, এই গলীয় পৃষ্ঠের বাইরের দিকে সিলভারিংটা করা হয়েছে বাইরের দিকে, তখন ভেতরের দিকে দর্পণ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে অবতল দর্পণ। এই যে অবতল দর্পণে আলোক রশ্মিগুলা আসছে বা আপতিত হচ্ছে, সমান্তরাল ভাবে আপতিত হচ্ছে, সমান্তরাল ভাবে আপতিত হচ্ছে। আপতিত হওয়ার পরে কি হইতেছে? আপতিত হওয়ার পরে এমন ভাবে প্রতিফলিত হচ্ছে, এমন ভাবে প্রতিফলিত হচ্ছে যেন প্রতিফলিত রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। আর উত্তল দর্পণে কি হয়, যেহেতু এই গলীয় পৃষ্ঠের বাইরের দিকে সিলভারিং করা হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা উত্তল দর্পণ। ভেতরের দিকে সিলভারিং করা হয়েছে এবং বাইরের দিকে দর্পণ তৈরি হয়েছে, তাহলে এটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণের এই আলোগুলো আপতিত হচ্ছে, এগুলো হচ্ছে আপতিত রশ্মি, সমান্তরাল আপতিত রশ্মি। রশ্মিগুলো আপতিত হওয়ার পরে কি হয়? আপতিত হওয়ার পরে এমন ভাবে প্রতিফলিত হয়, এই যে এমন ভাবে প্রতিফলিত হয়, এই যে প্রতিফলিত হচ্ছে, এমন ভাবে প্রতিফলিত হচ্ছে যেন মনে হচ্ছে এগুলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসে, নির্দিষ্ট বিন্দু থেকে আসে। ঠিক আছে? যে বিন্দুতে, এই অবতল দর্পণের ক্ষেত্রে যে বিন্দুতে আলোক রশ্মিগুলো, প্রতিফলিত রশ্মিগুলো পতিত হয়, আর উত্তল দর্পণের ক্ষেত্রে যে বিন্দু থেকে প্রতিফলিত রশ্মিগুলো আসছে বলে মনে হয়, এই দুইটা বিন্দুকেই বলা হচ্ছে আমাদের প্রধান ফোকাস। বুঝতে পারছো? এই নির্দিষ্ট দুইটা বিন্দুকে বলা হচ্ছে প্রধান ফোকাস। আর ফোকাস দূরত্ব কি জিনিস জানো? ফোকাস দূরত্ব হচ্ছে এই যে আমাদের মেরুবিন্দু আছে না, মেরুবিন্দু, এই মেরুবিন্দু থেকে এই ফোকাস বিন্দু, এই দুইটার যে দূরত্বটা, এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ফোকাস দূরত্ব। এই যে এইখানে দেখো, এই যে মেরুবিন্দু, এই মেরুবিন্দু থেকে এই ফোকাসের যে দূরত্বটা, এই ফোকাসের যে দূরত্বটা, এটাকে বলা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ফোকাস দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা প্রকাশ করা হয়। এবং তোমাদের এখানে যে আমরা পড়লাম বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ কি? এই যে গলীয় দর্পণটা, যে গোলকের অংশ, ওই গোলকের যে ব্যাসার্ধ আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত, সাপোজ এই গোলকের যে ব্যাসার্ধ আছে, এটাকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তো একটা সূত্র হচ্ছে, এই যে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ এফ ইজ ইকুয়াল হাফ ইন্টু আর। এই বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এফ ইজ ইকুয়াল আর ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে একটা সূত্র। ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এবার আসো ফোকাস তল কি জিনিস? ফোকাস তল হচ্ছে একটা কল্পিত তল। কেমন কল্পিত তল? এদিকে তাকাও। দেখো ফোকাস তল হচ্ছে, দেখো ফোকাস তল হচ্ছে এই যে আমাদের প্রধান অক্ষটা আছে না, এই প্রধান অক্ষ এবং এই ফোকাস বিন্দু, প্রধান অক্ষ এবং ফোকাস বিন্দু, এই যে এই পাশে তাকাও, এই পাশে এই যে আমাদের প্রধান অক্ষ, এই যে এই অক্ষটা, এই প্রধান অক্ষটা, এবং ধরো এই যে কোনো এই জায়গাটাই হচ্ছে আমাদের ফোকাস বিন্দু। তো প্রধান অক্ষের সাথে লম্ব ভাবে, প্রধান অক্ষের সাথে কেমন ভাবে? লম্ব ভাবে, প্রধান অক্ষের সাথে লম্ব ভাবে, লম্ব
ভাবে, প্রধান অক্ষের সাথে লম্ব ভাবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে গমনকারী কল্পিত তল। প্রধান অক্ষের সাথে লম্ব ভাবে এবং এই ফোকাস বিন্দুর মধ্য দিয়ে গমনকারী যে একটা কল্পনা করে নেওয়া হয় একটা তল, এটা হচ্ছে একটা কল্পিত তল। এই যে এই তলটা, এই যে এই তলটা, এই সারফেসটা হচ্ছে এই প্রধান অক্ষের সাথে লম্ব। এই যে এটা এই প্রধান অক্ষের সাথে লম্ব এবং এই যে ফোকাস, যে প্রধান ফোকাসটা আছে, এই যে এই প্রধান ফোকাস, এইখানে যদি একে দেখাই তাহলে আরো ভালো করে বুঝবা। দেখো ধরো এই যে এটা আমাদের প্রধান ফোকাস না, এই যে প্রধান ফোকাস, এই ফোকাসের মধ্য দিয়ে গমনকারী, এই ফোকাসের মধ্য দিয়ে গমনকারী, ফোকাসের মধ্য দিয়ে গমনকারী এই যে সারফেসটা, এই সারফেসটা কিন্তু এই প্রধান ফোকাসের মধ্য দিয়ে গমনকারী এবং এই যে প্রধান অক্ষ আছে, এই প্রধান অক্ষের সাথে লম্ব 90 ডিগ্রি। এই যে একটা তল কল্পনা করে নেওয়া হয়, এটাকে বলা হচ্ছে ফোকাস তল। ঠিক আছে, তাহলে ফোকাস তল হচ্ছে একটা কল্পিত তল। কেমন কল্পিত তল? প্রধান অক্ষের সাথে লম্ব ভাবে এবং ফোকাস বিন্দুর মধ্য দিয়ে গমনকারী কল্পিত তল হচ্ছে ফোকাস তল। আশা করি বুঝতে পারছো। তো এই ছিল হচ্ছে তোমাদের আজকের ক্লাসের পড়াশোনা। আজকে ক্লাসে আমরা কি কি পড়লাম প্রথম থেকে যদি আরেকবার দেখে নেই, তাহলে প্রথমে আমরা পড়ছি হচ্ছে আলোর প্রকৃতি। আলো সমসত্ব সরল মাধ্যমে চলে, আলোর নির্দিষ্ট বেগ আছে, এক এক মাধ্যমে আলোর বেগ এক এক রকম হয়। শূন্য স্থানে আলোর বেগ এত, আলো এক প্রকার শক্তি, আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, এইসব কিছু হচ্ছে আলোর মৌলিক ধর্ম। এরপর হচ্ছে আলো তাড়িৎ চৌম্বক তরঙ্গ, কোনো ক্ষেত্রে আলো তরঙ্গ, কোনো ক্ষেত্রে হচ্ছে কণা। এই জিনিসগুলো পড়ছি। আলোর প্রতিফলন পড়ছি। আলোর প্রতিফলন কি? যখন একটা নির্দিষ্ট মাধ্যমে আলো চলতে চলতে অন্য একটা মাধ্যমের পৃষ্ঠে আপতিত হয়ে প্রথম মাধ্যমে কিছু আলো ফিরে আসে, এই ঘটনাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। এরপরে হচ্ছে নিয়মিত প্রতিফলন। ব্যাপ্ত প্রতিফলন কি? নিয়মিত প্রতিফলনের 3টা কেস, ব্যাপ্ত প্রতিফলনের হচ্ছে একটা কেস। এইভাবে পড়লাম আমরা। প্রতিফলনের সূত্র পড়লাম, 2টা সূত্র আছে প্রতিফলনের, এই 2টা সূত্র প্রতিফলন মেনে চলে। এরপর দর্পণ প্রতিফলন পড়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ দর্পণ থেকেই বেশিরভাগ আলো প্রতিফলিত হয়। দর্পণ কি, দর্পণ কিভাবে বানানো হয়, কি ধরনের দর্পণ হতে পারে, এটা আমরা পড়ছি। সমতল দর্পণ, গলীয় দর্পণ। সমতল দর্পণ কি, সমতল দর্পণ কিভাবে কাজ করে পড়ছি। গলীয় দর্পণ কি, কিভাবে বানানো হয়, কি উত্তল দর্পণ, অবতল দর্পণ, 2 ধরনের দর্পণ আছে, কোনটা কিভাবে কাজ করে এগুলো আমরা পড়ছি। এরপর গলীয় দর্পণ সংক্রান্ত কয়েকটা সংজ্ঞা। এইভাবে আমরা আজকে পড়াশোনাটা করলাম। তো আশা করি আজকে ক্লাস তোমাদের বুঝতে পারছো তোমরা। আজকের ক্লাসটা করে কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।